পলিমার ডিগ্রেডেশন শিখছিলাম। আচ্ছা, পলিমার ডিগ্রেডেশন হচ্ছে, মনে আছে কি বলছিলাম? হ্যাঁ, পলিমার ডিগ্রেডেশন কাকে বলে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, কিচ্ছু মনে থাকে না। কি ভেঙে যাওয়া? স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচার। যাক, কিছু তো মনে আছে তাহলে। তাহলে পলিমার ডিগ্রেডেশন হচ্ছে তোমার, পলিমার ডিগ্রেডেশন জিনিসটা কি ডিজাইরেবল না আনডিজাইরেবল? ডিজাইরেবল। ডিজাইরেবল মানে কি? এটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? অনাকাঙ্ক্ষিত। এত কষ্ট করে একটা প্রোডাক্ট বানাবা, সেটা যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, স্ট্রেংথ ফল করে, তাহলে কি তোমার আর লস হলো না? তাহলে নর্মালি যদি আমরা পলিমার ডিগ্রেডেশনের ডেফিনিশন বলি, তাহলে হচ্ছে তোমার পলিমার ডিগ্রেডেশন ইজ জেনারেলি আনডিজাইরেবল। The term is defined as the rupture or breakdown of molecular chain of polymer. আণবিক চেনটা যদি ভেঙে যায়, স্ট্রাকচারটা যদি ভেঙে যায়, তাহলে রূপচার মানে ভেঙে যাওয়া, তাহলে সেটাকে বলে পলিমার ডিগ্রেডেশন। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, পলিমার ডিগ্রেডেশনের ক্ষেত্রে পসিবল রিজনগুলো আমরা বলছিলাম, সেগুলো ছিল কি? মনে আছে? বেসিক্যালি তোমার এর মধ্যেই তোমার এই থার্মালটাও কভার করে। আচ্ছা, ফিজিক্যাল অথবা মেকানিক্যাল ডিগ্রেডেশনের মধ্যে আমরা বলছিলাম থার্মাল আছে, তারপর হচ্ছে কি বলে, লাইট অথবা ফটো ডিগ্রেডেশন আছে, তারপর আয়োনাইজিং ডিগ্রেডেশন আছে, আল্ট্রাসনিক ডিগ্রেডেশন আছে। এগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল ডিগ্রেডেশন। মানে কানেক্টেড আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড। কারণটা হচ্ছে দিন শেষে তো কেমিক্যাল স্ট্রাকচারটাই তো ব্রেকডাউন হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে যদি তুমি মেকানিক্যাল একটা পিওর মেকানিক্যাল অথবা ফিজিক্যাল বলো, তাহলে তোমার হতে পারে মেকানিক্যাল ডিস্টরশন। এটা জাস্ট হচ্ছে মেকানিক্যাল ফোর্স দিয়ে, টেনশন, এক্সটার্নাল মেকানিক্যাল ফোর্স দিয়ে সেটাকে ব্রেক করা। কথা কি বুঝতে পারছো? আর এর বাইরে যেটা আছে তোমার, এগুলো অনেকটা কানেক্টেড। যেমন ফটো স্টাবিলাইজিং অথবা ফটো ডিগ্রেডেশন যেগুলোই হোক, সেখানে তোমার কি এনার্জি থাকবে, থার্মাল হিট থাকবে। আর আয়োনাইজেশনের ক্ষেত্রে এটা বিভিন্নভাবেই হতে পারে, এটা এনার্জির মাধ্যমে হতে পারে। আর কেমিক্যালের ক্ষেত্রে আমরা বলছিলাম কি অক্সিডেটিভ, হাইড্রোলাইটিক, অ্যাসিডোলাইটিক। বিষয়টা হচ্ছে এই যে এখানে যে নামগুলো লিখতেছি, এইগুলো এক একটা চ্যাপ্টার, এক একটাতে 2-3টা করে ক্লাস লাগে। তো তোমাদের যেহেতু ফান্ডামেন্টাল কোর্স, এইগুলি এত বেশি জানার দরকার নাই, যতটুকু না হলেই নয় সেইগুলিই বলতেছি।
অক্সিডেটিভ, হাইড্রোলাইটিক, অ্যাসিডোলাইটিক, অ্যামাইনোলাইটিক। এগুলো তাহলে এগুলো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম, বেশি কথা এটাতে বলতেছি না। এইভাবে পলিমার ম্যাটেরিয়াল ডিগ্রেডেশন হয় অথবা ক্ষয় হয়। আচ্ছা, হাউ ক্যান উই মিনিমাইজ দ্য পলিমার ডিগ্রেডেশন? বেসিক্যালি তুমি যদি হিট দাও অথবা অ্যাসিড অ্যালকালির উপস্থিতিতে পলিমার ম্যাটেরিয়াল রাখো, অবশ্যই এটা ক্ষয় হবে। এটা লং টাইম এক্সপোজ করে রাখলে এটা অবশ্যই ক্ষয় হবে, কিন্তু সেটা ক্ষয় হওয়াটা আমাদের মিনিমাইজ করতে পারবো বিভিন্ন ধরনের। যেমন হচ্ছে কেমিক্যালের ক্ষেত্রে বিশেষ করে বেশি হয়ে থাকে, থার্মাল এবং কেমিক্যাল। থার্মালের ক্ষেত্রে তুমি যদি একটা প্লাস্টিকের জিনিস লং টাইম সানলাইট আন্ডার সানলাইটে এক্সপোজ করে রাখো, মানে খোলা অবস্থায় রাখো, অনাবৃত অবস্থায় রাখো, তাহলে সেটা কি হয়? সেখান থেকে ইউভি রেডিয়েশন নেয়, হিট নেয় এবং বাতাসের সংস্পর্শে অক্সিজেন থাকে না, অক্সিজেনের উপস্থিতিতে হিট নিয়ে সেটা অক্সিডেশন করে। এটা কিন্তু কেমিক্যালের সাথে চলে আসলো। আবার প্রথমে মেকানিক্যাল ফিজিক্যাল ডিস্টরশনের সাথে সাথে কেমিক্যাল ডিস্টরশনটা চলে আসতেছে। তাহলে দেখো অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হলে তখন ওই যে কেমিক্যাল স্ট্রাকচারটা ব্রেকডাউন হচ্ছে, এবং সেই মেকানিজমগুলো অনেক বড় বড় আলোচনা। আমরা জাস্ট তোমাদের এই চ্যাপ্টারে শুধু নামগুলো জানাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে তোমার হিট থেকে ইউভি, আল্ট্রাভায়োলেট, গামা রে এগুলো নিয়ে পলিমার ম্যাটেরিয়ালগুলো হচ্ছে কি হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে। এটা আমরা মিনিমাইজ করতে পারি কিভাবে? যদি যখন পলিমারটা আমরা তৈরি করব, ওই র ম্যাটেরিয়ালের সাথে আমরা যদি এই যে অক্সিডেশন হচ্ছে না, অক্সিডেশন মানে জারণ হচ্ছে, এই জারণটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি, অ্যান্টিঅক্সিডেন্ট কেমিক্যাল ইউজ করতে পারি, তাহলে কী হবে? অক্সিডেশন সহজে হবে না। অক্সিডেশন সহজে না হলে সেটা কি কেমিক্যাল স্ট্রাকচার ভাঙবে না, ম্যাটেরিয়ালও খুব সহজে তার স্ট্রেংথ ফল করবে না, হারাবে না। এটা হচ্ছে তোমার হাউ ক্যান উই মিনিমাইজ, এটা কমন একটা কোশ্চেন, একটু লিখে রাখো। মোটামুটি এই তিন ধরনের কেমিক্যাল ইউজ করে আমরা পলিমারের ডিগ্রেডেশনটা মিনিমাইজ করতে পারি। প্রথমটা কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট, সেটার ব্যাখ্যা একটু আগেই বললাম। বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন হচ্ছে গ্যালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার যেমন বিভিন্ন ধরনের মেথক্সিবেনজোফেনন আছে, 2,4-ডাইমেথক্সিবেনজোফেনন আছে, 4,4-ডাইমেথক্সিবেনজোফেনন আছে, বিভিন্ন ধরনের সিনথেটিক কেমিক্যাল আছে। আর ন্যাচারাল সোর্স থেকে যেমন বিভিন্ন ধরনের তোমার অ্যাসিড পাওয়া যায়, গ্যালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, তারপরে হচ্ছে এই ধরনের অ্যাসিডগুলো দিয়ে হচ্ছে আমরা কোনো ম্যাটেরিয়ালের ইউভি প্রোটেকশন করতে পারি অথবা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইউজ করে অক্সিডেশন রিডিউস করতে পারি। এরপরে হিট স্টেবিলাইজার আছে, বিভিন্ন ধরনের হিট স্টেবিলাইজার আছে, সেগুলি ইউজ করলে জাস্ট কী করে, নর্মালি সূর্যের আলোক রশ্মিগুলো কোনো একটা বস্তুর উপর পড়ে, তাই তো? সেই বস্তুটা আবার কি করে, আলোক রশ্মি অ্যাবজর্ব করে, কিছু রিফ্লেক্ট করে, কিছু আবার পাস করে। তো তিনটা কাজ হয়, ইনসিডেন্ট হওয়ার পরে রিফ্লেকশন, তারপর হচ্ছে কন্ডাকশন, তারপর হচ্ছে কনভেকশন, তিনটা জিনিস হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমার এই যে রিফ্লেকশনটা যদি এরকম হয়, ম্যাটেরিয়ালের সারফেসে পড়লো, রিফ্লেকশনটা বেশি হয়ে গেল, তাহলে কি হিট এনার্জি অ্যাবজর্ব কম হলো। এই ধরনের হিট স্টেবিলাইজার ইউজ করে
আমরা কি করতে পারি, কোনো একটা পলিমারিক ম্যাটেরিয়ালের লঞ্জিবিলিটি বাড়াইতে পারি, ডিউরেবিলিটি বাড়াইতে পারি। এগুলো হচ্ছে তোমার হিট স্টেবিলাইজার। এটার সাথে সাথে তোমার লাইট স্টেবিলাইজার একই, মানে রিলেটেড, বাট অ্যাপ্লিকেশন মেথড ডিফারেন্ট, কেমিক্যাল ডিফারেন্ট। এগুলো হচ্ছে তোমার মিনিমাইজ মেথড অফ পলিমার ডিগ্রেডেশন। কথা কি বুঝছো? খুবই সিম্পল জিনিস, এগুলো বেশি আলোচনা করতেছি না আমি। এখন আসে আর একটা টার্ম, ফাংশনালিটি। ফাংশনালিটি অফ এ পলিমার, মনোমার। মনোমার পলিমার এই বেসিক ধারণা যদি তোমাদের হয়ে থাকে তাহলে বুঝতে পারবা মনোমার হচ্ছে খুবই সিম্পল, সিঙ্গেল স্মল একটা ইউনিট, একটা মলিকুল, যার সাথে হচ্ছে তোমার এই মনোমারগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে জয়েন হয়ে পলিমার গঠন করে। আচ্ছা, মনোমারগুলো আসলে স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বাই প্রোডাক্ট প্রডিউস হয়। স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে কী তৈরি হয়? বাই প্রোডাক্ট তৈরি হয়, যেমন হচ্ছে অ্যামাইনো গ্রুপ, হাইড্রক্সিল, পানি, এই জাতীয় কিছু অ্যামোনিয়া তৈরি হয়। এখন বিষয়টা হচ্ছে একটা মনোমারের সাথে আরেকটা মনোমার স্টেপ গ্রোথ অথবা কনডেনসেশন পলিমারাইজেশনের ক্ষেত্রে কানেক্ট হতে হলে দুইটা ফাংশনাল গ্রুপের সাথে কাজ করে। তোমরা জানো যে অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার কি মনে আছে? CH3COOH। এটা অ্যাসিটিক অ্যাসিড ওয়ান কাইন্ড অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে। অক্সালিক কী বলে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে কী বলে অ্যাসিটিক অ্যাসিড আছে, আর ওই কার্বক্সিলিক গ্রুপ যেটা মেলানোইক অ্যাসিড, হাবিজাবি, অনেক কিছু আছে। তাহলে দেখি এই অ্যাসিটিক অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের এর ফাংশনাল গ্রুপ কোনটা? সি। এটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কয়টা? এটা অ্যাসিটিক, এটার পুরোটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা একটা কি মলিকুল না? কিসের মলিকুল? অ্যাসিটিক অ্যাসিডের একটা মলিকুল, একটা অণু। আচ্ছা, এই মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপ কোনটা? COOH। COOH, তার মানে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কয়টা ফাংশনাল গ্রুপ আছে? কয়টা? কোনটা ফাংশনাল গ্রুপ? COOH। তাহলে কয়টা ফাংশনাল গ্রুপ আছে? কয়? দুইটা। কই দুইটা? ফাংশনাল গ্রুপ কোনটা? ফাংশনাল গ্রুপ কয়টা? কোনটা? তাহলে একটাই না? তাহলে ফাংশনাল গ্রুপ কয়টা? একটা। আচ্ছা, এই অ্যাসিটিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ একটা, এটা একটা মলিকুল অথবা একটা মনোমার। কথা কি বুঝতেছো? ফাংশনালিটি অফ এ মনোমার। তাহলে এটা একটা মনোমার, অ্যাসিটিক অ্যাসিডের মনোমার, এর ফাংশনাল গ্রুপ কয়টা আছে? একটা আছে। আচ্ছা, এর সাথে হাইড্রোজেন এই ফাংশনাল গ্রুপে হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে। বেসিক্যালি যখন এই ধরনের মলিকুল রিয়াকশনে যায় তখন হাইড্রোজেনটা রিপ্লেস হয়। রিপ্লেসেবল হাইড্রোজেন কয়টা আছে এখানে? তাহলে এইখানে যদি তোমার যে হাইড্রোজেন এখানে তিনটা আছে, এগুলো কিন্তু রিপ্লেসেবল না। এই কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপের সাথে যে হাইড্রোজেন আছে সেটা রিপ্লেসেবল। তাহলে কয়টা হাইড্রোজেন রিপ্লেসেবল? একটা। আচ্ছা, তাহলে এখন আসো, যদি এখানে আরেকটা এরকম থাকে,
তাহলে এই দুইটা মনোমার যুক্ত হওয়ার জন্য কোথায় রিয়াকশন হবে? ফাংশনাল গ্রুপের সাথে ফাংশনাল গ্রুপের রিয়াকশন হয়, একটু আগে বলছি। তাহলে এই দুইটা হাইড্রোজেন কি করবে? রিপ্লেস হবে। আচ্ছা, নর্মালি হচ্ছে তোমার রিপ্লেস হয়ে কেমন হবে? এখান থেকে আবার সেম হবে। এইখানে জাস্ট হচ্ছে অন্য টাইপের মনোমার যুক্ত হতে পারে, মলিকুল যুক্ত হতে পারে। তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম একটা মনোমারে কয়টা? একটা। এবং এইটা হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে এখানে অন্য একটা মনোমার যুক্ত হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই মনোমারের ফাংশনালিটি কত হবে? কেন? 1। যখন কোনো একটা মনোমার অথবা মলিকুলে যে ফাংশনাল গ্রুপ যতগুলো থাকে এবং সেই ফাংশনাল গ্রুপে রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা যতটা থাকে তার উপরে ওই মনোমারের ফাংশনালিটি ডিপেন্ড করে। নাম্বার অফ ফাংশনালিটি অফ এ মনোমার ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের তোমার ফাংশনালিটি কত? 1। এখন আসো হেক্সানডোয়িক অ্যাসিড, এটার একটা স্ট্রাকচার দেই। এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আচ্ছা, এটা একটা মনোমার অথবা একটা মলিকুল, একটা মনোমার অথবা একটা মলিকুল। এটা হেক্সানডোয়িক অ্যাসিড, ঠিক আছে? এটা বিভিন্ন নামে বলা যায়, এটা আইউপ্যাক নেম আছে, তোমার আদার্স নেমে অন্যভাবে নামকরণ করা যায়। তাহলে এই যে মনোমার অথবা মলিকুল, এর ফাংশনালিটি কত? হ্যাঁ, কত ফাংশনালিটি? 1 কেন? হ্যাঁ, ফাংশনাল গ্রুপ কয়টা এখানে? কোনটা? আর বাম পাশেরটা? একই জিনিস, বন্ডটা কার্বনের সাথে হয়তো উল্টা করে লেখা। হ্যাঁ, একই জিনিস। তাহলে ফাংশনাল গ্রুপ কয়টা এই মলিকুলে? দুইটা। তা ফাংশনালিটি কত? 2। কারণ এই দুইটা ফাংশনাল গ্রুপে দুইটা রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম আছে। তাহলে ফাংশনালিটি কত হবে? 2। এই জিনিসটা দুইটা স্ট্রাকচার আঁকায় আর লিখতে পারবে না। তাহলে এর ফাংশনালিটিকে সংক্ষিপ্তভাবে এফ দ্বারা প্রকাশ করা হয়। এর ফাংশনালিটি 2 আর এর ফাংশনালিটি হচ্ছে 1। খুবই সিম্পল জিনিস। একটা মলিকুল অথবা একটা মনোমারের স্ট্রাকচারে যতগুলো ফাংশনাল গ্রুপ থাকবে সেই ফাংশনাল গ্রুপের সাথে রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম আছে কিনা, ওই ধরনের ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলে ওই সংখ্যার উপর ডিপেন্ড করে ওই মনোমারের ফাংশনালিটি ডিপেন্ড করে। যদি তোমার একটা ফাংশনাল গ্রুপ থাকে সাথে একটা হাইড্রোজেন থাকে তাহলে ওটার ফাংশনালিটি 1, 2টা থাকলে 2, 3টা থাকলে 3। এটা হচ্ছে একটা মনোমারের ফাংশনালিটি আমরা এভাবে বের করতে পারি। এখন এই যে মনোমারটা আছে এর দুই পাশেই কি রিয়াকশন হচ্ছে? দুই পাশে কি দুইটা আলাদা টাইপের মনোমারের সাথে মলিকুলের সাথে রিয়াকশন করতে পারবে না? তার কি কার্যকারিতা ডাবল নাই এর চেয়ে? ডাবল তো। এর ফাংশন মানে কি? ফাংশনালিটি মানে কি? ফাংশন তো তার সক্রিয়তা, কার্যকারিতা, তাই না? তো এটা ডাবল, এই জন্য 2, এটা কম। এটা হচ্ছে তোমার ফাংশনালিটি অফ এ মনোমার। বুঝছো? মানে এত বাংলায় যদি বোঝায় না বোঝো তাহলে আর কিছু করার নেই।
এখন আসো ডিগ্রি অফ পলিমারাইজেশন, কি লিখলাম? ডিগ্রি অফ পলিমারাইজেশন। তাহলে পলিমার তো তোমরা দেখছো, মনোমারগুলো যুক্ত হয়ে পলিমার হচ্ছে, সেই রিয়াকশন তো তোমরা দেখছো। আচ্ছা, এখন দেখো এই যে একটা প্লাস্টিক, এটা তৈরি হয়েছে ধরো এটা ইথিলিন দিয়ে তৈরি। মনোমার ছিল, মলিকুল ছিল কি, র মেটেরিয়াল ছিল কি, ইথিলিন। এটা হয়েছে ধরো পলিথিলিন। আচ্ছা, এই পলিথিলিন এটা তৈরি করতে ধরো 5000টা ইথিলিন মনোমার লাগছে। কয়টা? 5000টা। আচ্ছা, এখানে কি আর কোনো মনোমারের অথবা র মেটেরিয়ালের কথা বলছি? একই টাইপের। তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন কত হবে? 5000, তাই না? নাম্বার অফ রিপিট ইউনিট অর মনোমার ইন দ্য পলিমার্স ম্যাটেরিয়াল ইজ কল্ড ডিগ্রি অফ পলিমারাইজেশন। যদি দুই ধরনের হতো 5000টা, তাহলে কি করতে হতো? অ্যাভারেজ করতে হতো। অ্যাভারেজ করে যেটা হতো সেটা হচ্ছে অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন। সেটার টার্ম পরে আসতেছে। তাহলে কি দাঁড়ালো? ডিগ্রি অফ পলিমারাইজেশন দ্বারা কি বোঝায়? এটা সংক্ষিপ্তভাবে কি দিয়ে প্রকাশ করে? ডিপি দিয়ে, ডিগ্রি অফ পলিমারাইজেশন। আচ্ছা, তাহলে কিসের নাম্বার বুঝাইল? মনোমার অর রিপিট ইউনিট। রিপিট ইউনিট মানে কি? মনোমারই তো বারবার যুক্ত হচ্ছে, সেটাই তো রিপিট ইউনিট। নাম্বার অফ মনোমার অর রিপিট ইউনিট রিপ্রেজেন্ট দ্য ডিগ্রি অফ পলিমারাইজেশন। আচ্ছা, এখন আসো, তোমরা জানো সেলুলোজের একটা ফাইবার স্ট্রাকচারে কতগুলো রিপিট ইউনিট থাকে? জানো একটা সেলুলোজের স্ট্রাকচারে কতগুলো গ্লুকোজ ইউনিট থাকে অথবা থাকে? মানে সেলুলোজ সম্বন্ধে বেসিক ধারণা যদি না থাকে তাহলে আগাবা কেমনে? মানে তার মানে কিছুই জানো না, বিষয়টা এরকম না। সেলুলোজের স্ট্রাকচারটা, কেমিক্যাল স্ট্রাকচার কারো মনে আছে? সেলুলোজের পড়ানো হয়নি? কখনোই পড়ানো হয়নি। আজকে যা যা পড়াইছে সবাইকে নোট করতেছো? মাথায় কি কিছু হলে একটা ওয়ার্ড ঢুকতেছে? মানে এটা খুবই লজ্জাকর যে ডিপ্লোমা 4 বছর শেষ করছো, বিএসসিও শেষের দিকে, তোমাদের হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার হচ্ছে C6, গ্লুকোজ স্ট্রাকচার কত? H12O6, তাই না? এইগুলো হচ্ছে N সংখ্যক যখন যুক্ত হয় তখন কি বলি তো সেটাকে? সেলুলোজ, তাই তো? আচ্ছা, C6H12O6 এই স্ট্রাকচার কি কখনোই শোনো নাই? কোনোদিনও শোনো নাই? এটা কি গ্লুকোজ স্ট্রাকচার বলে না? গ্লুকোজ নিয়েই তো সেলুলোজ গঠিত। অসংখ্য গ্লুকোজিক ইউনিট নিয়েই তো সেলুলোজ গঠিত। কথা কি বুঝতেছ? এই পিছনে শুনছো তুমি? এই মেয়ে শুনছো? কি শুনছো? সামনে চলে এসো। আচ্ছা, এইরকম স্ট্রাকচার কি কখনো দেখছো? এরকম স্ট্রাকচার কখনো দেখছো নাকি? কথা বলো। আমি এমন কোনো ক্লাস নাই যে এইগুলো শেখাই না, অথচ বলে দিলে যে শেখানো হয়নি। এটা কিসের স্ট্রাকচার? কিসের? এটা একটা ইউনিট, একটা গ্লুকোজ একটা ইউনিট। এরকম যদি তোমার 5000 যুক্ত হয় তাহলে কি হবে? সেলুলোজ। ধরো এই ছোট্ট একটা কটন ফাইবার হাতে নিছো কখনো? ছোট্ট একটা ফাইবারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কার্বন কয়টা আছে দেখো তো? এই কোনাগুলিতে কার্বন আছে না? কার্বন আছে তো? তাহলে এটা 1 নম্বর কার্বন, এভাবে নাম্বারিং করে। এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। তাহলে কার্বন 6টা হয়েছে। হাইড্রোজেন কয়টা আছে দেখো তো?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা হয়েছে। অক্সিজেন কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6টা। অক্সিজেন কয়টা আছে, 6টা। তাহলে এটা একটা গ্লুকোজিক ইউনিট। আমি কোন জায়গা থেকে যেন আসলাম, আচ্ছা বলতেছি। এরকম যদি নর্মালি কটন ফাইবারের, এই কটন ফাইবারগুলি খুব সহজে পাক দিলে পাক খায়। কারণটা হচ্ছে এই যে গ্লুকোজিক ইউনিটগুলো একটার পরেই আরেকটা উল্টায়া এর সাথে কানেক্টেড। এখন ধরো তাহলে এটা কি একটা গ্লুকোজের একটা মনোমার না, একটা মনোমার। এখন আসো সেমভাবে তোমার এখান থেকে আচ্ছা, তাহলে যখন কানেক্টেড হয় তখন এটা সহ যখন আবার কাউন্ট করি এটা যখন কাউন্ট করি এটা, তাহলে এখানে এই দুটো স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি বলো তো? দুটাই সেম, বাট পার্থক্যটা কি বলো? উল্টানো, তাই না? কারণ হচ্ছে এই জন্য হচ্ছে কটন ফাইবার খুব সহজে পাক খায়, টোস্ট খায়। এটার হচ্ছে একদম মলিকুলার যে স্ট্রাকচার, যে তোমরা ডিএনএ কখনো দেখছো? ডিএনএকে পেঁচানো থাকে না, এরকম উল্টানো থাকে। তাহলে এই পুরোটাকে একসাথে বলে সেল বায়াস ইউনিট। তাহলে এরকম যদি তোমার 5000 মিনিমাম যুক্ত হয় তাহলে এরকম ছোট্ট একটা ফাইবার হয়, সেটাকে আমরা তখন বলি সেলুলোজ। তাহলে কতগুলো রিপিট ইউনিট অথবা মনোমার লাগতেছে একটা কটন ফাইবারে? 5000। আচ্ছা, তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন কত? ডিপি কত? 5000। বিষয়টা হচ্ছে দেখো এখানে তো আর অন্য কোনো রিপিট ইউনিট নেই, অন্য কোনো মনোমার এখানে যুক্ত হচ্ছে না, শুধু একই গ্লুকোজ ইউনিট মোর দেন 5000 টাইমস যুক্ত হয়ে একটা সেলুলোজ ফাইবার গঠন করতেছে। বুঝছো? এটা হচ্ছে ন্যাচারাল পলিমার। আর এই যে তোমাদের হাতে এই যে কলম এই সেই এগুলো আছে হচ্ছে সিনথেটিক পলিমার, সেমভাবেই যুক্ত হয়। ওটা ন্যাচারালি তোমার ক্রিয়েটর অথবা আল্লাহ অথবা যে যে বিশ্বাস করে ধর্মের সেটার অনুযায়ী একটা ন্যাচারালি প্রাকৃতিকভাবে হচ্ছে, আর একটা হচ্ছে ল্যাবরেটরিতে হচ্ছে। আচ্ছা, ডিগ্রি অফ পলিমারাইজেশন কি বুঝতে পারছো? এখন আসো একটা ইকুয়েশন দেখেন। ক্যারোথার্সের নাম শুনছো? উনি প্রথম হচ্ছে পলিঅ্যামাইড ফাইবার ডেভেলপ করে 1935 সালে সম্ভবত। পলিঅ্যামাইড যে ফাইবারটা সিনথেটিক যে প্রথম ফাইবারটা উনি ডেভেলপ করে। উনি হচ্ছে ডিউপন্টের নাম শুনছো না? ডিউপন্ট আমেরিকান কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, ওখানকার সায়েন্টিস্ট কেমিস্ট ছিলেন। উনি প্রথম হচ্ছে সিনথেটিক ফাইবার ডেভেলপ করেন। তা উনি এই পলিমারাইজেশনের ডিগ্রি অফ পলিমারাইজেশনের একটা ইকুয়েশন ডেভেলপ করছিলেন। ইকুয়েশনটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশনের ক্ষেত্রে অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন এবং ডিগ্রি অফ পলিমারাইজেশন, এটা উনি দেখছিলেন। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারি যে একটা পলিমার প্রোডাক্ট তৈরি করতে কতগুলো মনোমার লাগছে, নাম্বার অফ মনোমার আমরা বের করতে পারি। পাশাপাশি হচ্ছে কি পরিমাণ, ধরো একটা পাত্রের মধ্যে তুমি 1000টা মনোমার দিছো, 1000টাই তো তোমার রিয়াকশনে যে পলিমার হবে তা তো না। কতগুলো মনোমার রিয়াকশনে যেয়ে পলিমার কনভার্সন হয়েছে আর কতগুলো তোমার আনরিয়াক্টেড ছিল, এই ফর্মুলা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারি।
অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন ডিপি বার, উপরে বার দ্বারা কি বোঝায়, ম্যাথ তো করছিল তাই না, উপরে যে বার চিহ্ন ওটা অ্যাভারেজ চিহ্ন, জানো? আচ্ছা, তাহলে এন নট বাই এন, এটা কি এন জিরো না, নট বলে, এন এ ইউ জি এস টি, নট মানে কি শূন্য, ও শূন্য, এন নট, স্ট্যান্ড টল অর নট। তাহলে এন নট দ্বারা আমরা কি বোঝাচ্ছি, টোটাল নাম্বার অফ মনোমার, আর এন দ্বারা বোঝাচ্ছি টোটাল নাম্বার অফ মনোমার আফটার দ্য রিয়াকশন। আচ্ছা, এন নট মাইনাস এন, এটা দ্বারা কি বোঝাচ্ছি, দ্য অ্যামাউন্ট অফ রিয়াক্টেড, আর পি হচ্ছে কনভার্সন পার্সেন্টেজ, কনভার্সন। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, এখানে চারটা জিনিস আমি লিখছি। এন নট দ্বারা বোঝাচ্ছে কি, ধরো এটা একটা রিয়াকশন ট্যাঙ্ক, এটা কি রিয়াকশন ট্যাঙ্ক, এখানে মনোমার আছে, মনোমার আছে কয়টা, ধরো 100টা মনোমার। আচ্ছা, তাহলে এন নট দ্বারা কি বোঝাচ্ছি, এই ফর্মুলা থেকে ধরো এটা ইকুয়েশন 1, এন নট দ্বারা কি বোঝাচ্ছি, টোটাল নাম্বার অফ মনোমার, টোটাল নাম্বার অফ মনোমার কয়টা, 100টা। আচ্ছা, এ বড় ক্যাপিটাল এন দ্বারা বোঝাচ্ছি টোটাল নাম্বার অফ মনোমার আফটার দ্য রিয়াকশন, এইখানে যখন রিয়াকশন হয়ে যাবে, রিয়াকশন হয়ে যায় একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যাবে, ধরো কয়টা হলো, 90টা রিয়াকশনে অংশ নিল, অথবা রিয়াক্টেড 90টা রিয়াকশনে গেল, তাহলে এন এর সংখ্যা কত, অনলি এন এর সংখ্যা কত, 90, আর টোটাল নাম্বার অফ মনোমার কত, 100, 100টার মধ্যে 90টা রিয়াকশনে গেছে, অথবা একটার সাথে একটা কানেক্টেড হয়েছে। তাহলে টোটাল থেকে যদি কি পরিমাণ রিয়াকশনে গেল সেটা বিয়োগ করি, তাহলে আনরিয়াক্টেড অ্যামাউন্টটা পেয়ে যাব না, তা সেটাই তো, এটা হচ্ছে টোটাল নাম্বার, আর এটা হচ্ছে রিয়াক্টেড নাম্বার। তো টোটাল থেকে রিয়াক্টেড বাদ দিলে তোমার হচ্ছে আনরিয়াক্টেড অ্যামাউন্টটা পেয়ে যাব না, পাবো তো? আচ্ছা, আর পি হচ্ছে তোমার কনভার্সন। তাহলে আমরা এখানে লিখতে পারি এগেন পি ইকুয়াল টু এন নট মাইনাস এন বাই এন নট। এই পিটা হচ্ছে কনভার্সন, তাহলে কনভার্সন কত হয়ে গেছে, 90টা হয়ে গেছে না, সেই 90টা কীভাবে পাইছি, এন নট মাইনাস এন থেকে এন, এটা এই রেশিও অনুযায়ী, তাই তো, এটা পার্সেন্টেজ আকারে আমরা বের করতে পারবো। মানে ধরো এটা যদি এইভাবে লিখি 100 মাইনাস তোমার 90 ডিভাইডেড বাই 100, কত হয়েছে তাহলে, 10% না? আচ্ছা, তো সেটা আমরা পরে আসি, এখানে দেখি। সরি, এখানে আনরিয়েক্টেড হচ্ছে, 10% হচ্ছে আনরিয়েক্টেড। আচ্ছা, এখন আসো, তাহলে এটা ইকুয়েশন যদি 2 দিই, তাহলে এখান থেকে আমরা বের করব কি, তোমার এন এর ভ্যালুটা বের করে নেব, যে কী পরিমাণ রিয়াকশনে গেছিলো, কী পরিমাণ রিয়াকশনে গেছিলো, এটা যদি বের করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা এই পাশে নিয়ে আসি, এন নট মাইনাস এন ডিভাইডেড
এন নট ইন্টু পি লেখা যায় এভাবে। আচ্ছা, তাহলে এটাকে মাইনাস এন ইকাল টু মাইনাস এন নট ইন্টু পি এভাবে লেখা যায়। অথবা ঘোরায় যদি লিখি এন ইকাল টু পি ইন্টু এন নট মাইনাস এন নট লেখা যায়, একই জিনিস, মাইনাস মাইনাস কেটে দিয়ে। তাহলে এখানে যদি আমি এন নট কমন নিই তাহলে এটা তাহলে ওই পাশেই থাকবে আর কি, 1 মাইনাস পি এভাবে লেখা যায়। পি মাইনাস 1 হবে না, 1 মাইনাস পি হবে। এখান থেকেই তোমরা লেখো, তোমার হচ্ছে এখানে এভাবে হবে, মাইনাস হবে, তাহলে এভাবে মাইনাস পি এন নট মাইনাস এন নট, অথবা এভাবে লেখা যায় এন নট মাইনাস পি এন নট। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে এন নট মাইনাস পি এন নট, এই মাইনাস আর এই পাশে মাইনাস আছে কেটে দাও, তখন এন সমান দাঁড়াবে কি এন নট কমন নিলে 1 মাইনাস পি। তোমার ফাইনালি এটা 1 মাইনাস পি এটা বের করতে হবে। 1টা হচ্ছে টোটাল নাম্বার অফ, এককে টোটাল নাম্বার অফ মনোমার বলতেছি, আর পি হচ্ছে অ্যামাউন্ট অফ কনভার্সন। তাই 1 হচ্ছে যদি টোটাল হয় তার পি অবশ্যই তার চেয়ে কম হবে। আচ্ছা, এনের ভ্যালু কত পাইলাম আমরা? এত। এখন এনের ভ্যালু যদি 1 নম্বর ইকুয়েশনে বসি, উই পুট দ্য ভ্যালু অফ এন ইন ইকুয়েশন 1 যদি বসাই তাহলে আমরা কি পাবো? এন নট বাই এন, তার কত হচ্ছে এন নট ইন্টু 1 মাইনাস পি, এটা কেটে যায় না, তাহলে 1 বাই 1 মাইনাস পি। এটা হচ্ছে অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশনের ক্যারোথার্স ইকুয়েশন। বুঝতে পারছো? বোঝো নেই? কিছুই বোঝো নেই? কেন বোঝো নেই? ডিগ্রি অফ পলিমারাইজেশনের অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশনের ইকুয়েশন হচ্ছে এটা। অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে এন নট বাই এন। এন নট দ্বারা কি বোঝাচ্ছে সবাই বুঝছো? টোটাল নাম্বার অফ মনোমার। এই যে পাত্রের মধ্যে রিয়াকশন করার জন্য, পলিমার তৈরি করার জন্য এর ভেতরে মনোমার নিছো, ধরো 100টা নিছো, তাহলে এন নট কি 100টা টোটাল নাম্বার অফ মনোমার। আচ্ছা, এখন ধরে নাও যে এর মধ্যে 90টা রিয়াকশন করছে, একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে, তাহলে এই বড় এন দ্বারা বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ মনোমার আফটার দ্য রিয়াকশন। সরি, এটা হচ্ছে তোমার আনরিয়েক্টেড আর এটা রিয়াক্টেড, উল্টা হয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ মনোমার কত? 100টা, তার মধ্যে হচ্ছে কি পরিমাণ রিয়াকশনে যায়নি, মানে তোমার রিয়াকশন শেষে আরও এক্সিস্ট আছে কয়টা? এন সংখ্যক। আর এন নট মাইনাস এন সমান হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রিয়াক্টেড। ঠিক আছে, তাহলে কয়টা হচ্ছে তোমার আনরিয়েক্টেড থাকলো? 10টা, আর এটা হচ্ছে 100টা। আর এন নট মাইনাস এন কত? 90টা। তাহলে কনভার্সন পার্সেন্টেজ কত হচ্ছে? 90%। এটা কীভাবে বের করবো আমরা? এই যদি 90% এখানে আমরা বুঝি তাহলে এখানে পি এর মানটা বসাই দেব, কনভার্সন মানটা বসাই দিলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আসো এই পি কনভার্সন কত পার্সেন্ট হচ্ছে, এইখান থেকে আমরা বুঝতেছি না যে কত পার্সেন্ট হচ্ছে কনভার্সন হয়ে গেছে, পলিমার হয়ে গেছে মনোমার থেকে। সেটা হচ্ছে এন নট মাইনাস এন ডিভাইডেড, তার হচ্ছে রেশিও বের করতে হলে টোটাল দিয়ে ভাগ দিতে হয়। সেইখানেই জাস্ট এইখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা এন এর মানটা বের করছি, আর কিছু না। এটাকে এ পাশে নিয়ে আসছি। তোমরা তো ওই যে আছে না মাল্টিপুলের যে ইকুয়েশন বোথ সাইড যে ইয়াটা আছে সেই অনুযায়ী, তো এটা এ পাশে নিয়ে আসছি, এটা
এই পাশে নিয়ে মাল্টিপল হয়েছে, আর এটার সাথে নিচে এক আছে, গুণ করলে একটা লেখার দরকার নেই, তাই না? তো সেই হিসাবে জাস্ট আমরা এখান থেকে এন এর মানটা বের করছি। এনটা আমি একটু এখানে বেশি পেঁচাই ফেলছি, নোটে আছে, তোমরা তোমাদের মতো বের করে নিবা। আচ্ছা, তাহলে এন এর মান কত পাইছি? এন নট বাই ইন্টু 1 মাইনাস পি, সেই ভ্যালুটাই আমরা ইকুয়েশনে বসাইছি। বসানোর পরে এন এর ভ্যালুটা কোথায় বসাইছি? এইখানে বসাইছি। তাহলে এন নট বাই এন নট ইন্টু 1 মাইনাস পি, এন নট কেটে যায় উপর নিচে, তাহলে 1 বাই 1 মাইনাস পি। এটাই হচ্ছে তোমার অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশনের কনভার্সন বের করার সিস্টেম। এখন এই 1 দ্বারা আমরা বোঝাই যে 1 ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ মনোমার। একের বেশি হওয়ার কথা না, একের বেশি হওয়ার কথা না, এবং কনভার্সন কখনো এক হয় না, একের চেয়ে কম হয়, 100% কনভার্সন হয় না। তো এইভাবেই হচ্ছে বেসিক্যালি আমরা অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন বের করতে পারি। এবং সেটা যদি তোমার এমন হয় যে তোমার ডিফারেন্ট টাইপসের মনোমার যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে ধরো 2 ধরনের আছে, 2 দিয়ে ভাগ দিয়ে দিলা, 3 ধরনের থাকলে 3 দিয়ে, আর সিঙ্গেল হলে তো সেটাই এটা থাকবে। হ্যাঁ, পরীক্ষাতে ডিগ্রি অফ পলিমারাইজেশন রিলেটেড যা আছে সব থাকবে। তোমরা কি ক্লাস টেস্ট দিছো? আচ্ছা, একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন আকারে দিতে হবে। অ্যাসাইনমেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানায় নিয়ে এসে দিতে হবে এখানে। হ্যাঁ, বুঝে নি? পাওয়ার পয়েন্ট বুঝছো? পাওয়ার পয়েন্ট দেখছো কখনো? পিপিটি দেখছো কখনো? শুরু হচ্ছে কবে? কালকে, আগামীকালকে হচ্ছে ফ্রি ক্লাস হচ্ছে। আর কোর্স ফি হচ্ছে যদি স্কলার্স ফ্যাশন ক্লাবের মেম্বার হয় তাহলে 1500, আর না হলে হচ্ছে 2000। একটু বলে দেন। তোমাদের হচ্ছে আমাদের ফ্যাশন ডিজাইন কোর্স চালু হচ্ছে এখানে, এর আগেও ছিল একটা 2টা সেমিস্টারে আমরা ওখানে করছিলাম। এখানে বেসিক্যালি একটা স্টুডেন্টের শার্ট প্যান্ট মানে একদম ডিজাইন থেকে কাটিং, সুইং, ম্যানুফ্যাকচারিং সব শেখানো হয়। নতুন ডিজাইন করা, মার্কার কাটা, প্যাটার্ন কাটা, এরপর হচ্ছে ফ্যাব্রিক কাটা, সুইং করা, এইগুলো সবই শেখানো হয়। ফ্যাশন ডিজাইন কোর্সে যা যা থাকে সবই শেখানো হয়। এটা একটা শর্ট কোর্স। হ্যাঁ, সময় শনিবারে, শনিবারের 3টা 3:30 থেকে শুরু হবে। শুক্রবার আসলে সময় নেই। শুক্রবারে তুমি যদি 5টায় যদি শুরু করতে চাই তাহলে 7টা 7:30 বাজবে, যেটা পসিবল না অনেক স্টুডেন্টের কাছে। আর একটা বিষয় হচ্ছে ওই টাইমে সারাদিন তোমরা ক্লাস করে তোমাদের এনার্জি থাকবে না। আচ্ছা, তোমাদের এনার্জি যখন থাকবে না, তোমাদের কাছ থেকে আমরা রেসপন্স খুব ভালো পাবো না। তাহলে কি দাঁড়াবে? আমাদের কোর্সটা যে ট্রেনারকে নিয়ে আসবো তাকে অযথা টাকা দেওয়া লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই রেগুলার স্টুডেন্ট যে আমরা প্রতি ব্যাচে যা পাই সেগুলো হারাই ফেলবো, তারাও ইন্টারেস্টেড হবে না শুক্রবারের 7টা 8টা পর্যন্ত ক্লাস করার। তা সব মিলে তোমরা যদি শনিবারের দিন বিকেলে চলে আসতে পারো 5টার মধ্যে, যারা ইন্টারেস্টেড থাকো, তাহলে এই কোর্সটাতে যারা অ্যাপারেল নিয়ে পড়াশোনা করবা, গার্মেন্টস সেক্টরে জব করবা, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স। বাইরের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলোতে 6 মাসের 3 মাসের এই ফ্যাশন ডিজাইন কোর্স করায়, তারা 20 থেকে 25,000 টাকা নেয়। আমরা শুধুমাত্র, তোমরা যদি ফ্যাশন ক্লাবের মেম্বার হও 1500 টাকা,
আর যদি তোমরা ফ্যাশন ক্লাবের মেম্বার না হও তাহলে হচ্ছে 2000 টাকা। এই 3 মাসে 2000 টাকা দিয়ে তোমাদের যেভাবে নিজে হাতে কলমে কাপড় কাটা, ডিজাইন করা, আবার হচ্ছে সেলাই করা শেখাই দেওয়া হবে। তুমি নিজের মতো করে ওই নিজেই টি শার্ট বানাইতে পারবা, শার্ট বানাইতে পারবা, প্যান্ট বানাইতে পারবা। আর এই শার্ট প্যান্ট যদি বানানো এবং ডিজাইনটা করতে পারো নিজের মতো করে, মার্কার প্যাটার্ন কাটতে পারো, তাহলে অ্যাপারেলে আর বেশি কিছু নাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে সহজ যে পার্টটা সেটা হচ্ছে অ্যাপারেল। এবং অ্যাপারেলে একজন অশিক্ষিত লোকরে 2 মাস দেখাইলেই সে এই গার্মেন্টস রিলেটেড সব শিখে যায়। কিন্তু তোমার টেকনিক্যাল টার্ম সেটা আলাদা বিষয়, সেটা ইঞ্জিনিয়ারিং লাগে। তা সেটা তোমরা তো শিখতেছেই, পাশাপাশি যদি এই কাজটা জানো তোমাদের কেরিয়ারের জন্য অনেক সাপোর্ট হবে আর সার্টিফিকেট দেওয়া হবে। কথা কি বুঝছো? তোমরা যদি ইন্টারেস্টেড হও শনিবারে 5টার মধ্যে চলে আসবা, 4টা-5টার মধ্যে এসে কাজগুলো শিখবে। আমাদের ল্যাবে মেশিন আছে, ট্রেনার আছে, সব ধরনের সরঞ্জাম আছে, এগুলো তোমরা শিখতে পারবে। হ্যাঁ, আমরা যদি পারি রবিবারেও নেওয়ার চেষ্টা করব, 2 দিন সপ্তাহে। ট্রেনারের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, শনিবার আপাতত, না হলে রবিবার, শনি রবি 2 দিন, হয়তো 1.5 ঘন্টা করে 5টা 5:30টার মধ্যে 2টা শেষ করে দেওয়া হবে। এটা কোনো ক্রেডিট না। 3:30 আমরা বলছি, তারপর দেখি যদি ক্লাস থাকে তাহলে তো সম্ভব না। 5টা থেকে 6:30, যদি 2 দিন নেই 5টা থেকে 6:30, আর 1 দিন নিলে 7টা। তবে এটা খুবই মানে যারা অ্যাপারেল নিয়ে পড়বে তাদের জন্য খুবই উপযোগী, কারণ অনেকে বিএসসি করার পরে আবার ফ্যাশন ডিজাইনিংয়ে শর্ট কোর্স করে, বিজিএমইতে করে, উত্তরা ইউনিভার্সিটি, হাবিজাবি বিভিন্ন জায়গায় করে, ন্যাশনাল কলেজের আন্ডারে কিছু আছে, ন্যাশনাল ভার্সিটির আন্ডারে, সেগুলোতে করে। আমার এই ভাই ব্রাদার অনেকেই কোর্স যারা অ্যাপারেলে নিজের কেরিয়ার করছে। তো এটা আসলে খুবই তোমাদের জন্য একটা অপরচুনিটি, দেখতে পারো। আচ্ছা, এখন আসা হচ্ছে অ্যাসাইনমেন্ট উইথ প্রেজেন্টেশন। আচ্ছা, কোন টপিকের উপর দিবা? বিষয়টা হচ্ছে তোমরা পাওয়ার পয়েন্ট চেনো না, পিপিটি চেনো না, কখনো স্লাইড নাম শুনছো? স্লাইড, পাওয়ার পয়েন্ট শুনছো? কাজও করছো? এইগুলো যদি এখন না শেখো, ওই যে যখন ফাইনাল ইয়ারে পাস করে বেরোতে যাবো, থিসিসের প্রেজেন্টেশন বানাইতে হবে ডিফেন্সের জন্য, তখন বের তো হতেই পারবে না, অপমানিত হয়ে কান্নাকাটি করে চলে যেতে হবে। কে বানাইতে হবে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পিপিটি। কম্পিউটারের একদম ডেস্কটপে, মানে ডেস্কটপে ডান বাটন রাইট বাটন ক্লিক করলে, তোমার হচ্ছে বিভিন্ন অপশান আছে, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এরকম আসে। সেখানে তোমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও আসে, আসে। তো সেটাতে ক্লিক করলে তোমার অটোমেটিক একটা পাওয়ার পয়েন্ট টেমপ্লেট চলে আসবে। তারপরে তোমার যদি জানা না থাকে, সুন্দর করে ইউটিউবে সার্চ দিবা যে পিপিটি কীভাবে বানাইতে হয়। বাংলা তো লিখতে পারো নাকি? ফোন টোন চালাইতে পারো, স্মার্টফোন? বাংলায় লিখে দিবা যে পিপিটি কীভাবে, অথবা পাওয়ার পয়েন্ট কীভাবে বানাইতে হয়, লিখে দিলেই ওরা সুন্দর করে বাংলায় ব্যাখ্যা বর্ণনা দিতে থাকবে। এটা একদম মানে যে প্রাইমারি লেভেলের লেখাপড়া, এখনকার দিনে প্রাইমারি লেভেলের লেখাপড়া। তাহলে এই পিপিটিটা কোন টপিকের উপর বানাবা বলো? পলিমার সায়েন্সের কোন টপিকের উপরে তোমরা এই পাওয়ার পয়েন্টটা বানাবা?
হ্যাঁ কিসের উপর বুঝে নেই? আচ্ছা তোমরা নতুন একটা টপিক নাও, একটু স্টাডি করো, স্টাডি করে নিজে অনলাইন চ্যাটজিপিটি এগুলো থেকে খুঁজে খুঁজে স্টাডি করে ওই জিনিসটা জানা হয়ে গেল। তোমরা হচ্ছে 4টা গ্রুপ হও, 4 গ্রুপে যতজন স্টুডেন্ট আসছো অ্যাক্টিভ স্টুডেন্ট তারা এইভাবে ভাগ করে নেবে। এক গ্রুপে তোমার 7 জনের বেশি হতে পারবে না। তোমরা নর্মালি অ্যাটেন্ডেন্স তো তোমরা গ্রুপে দাও, ওইখানে দেখবা যে মোটামুটি 1-2 দিনও যা আসছে তাকে কাউন্টে নিবা। এভাবে নিয়ে আমার মনে হয় 428-30 জনের বেশি হওয়ার কথা না অ্যাক্টিভ। আর এই নতুন যারা আছে একদম নতুন, হয়তো তোমাদের এই প্রেজেন্টেশনে কথা শুনে ওই দিন আসতে চায়, তাদের বলবা যে তোমরা যেটা খুশি সেটাতে করো, সমস্যা নেই। সে যেটা রেডি করে নিয়ে আসবে সেটাই হবে। আমি কি বলতেছি মানে বাংলা কথাও কানে যায় না। 4টা টপিক দিয়েছি, এক একটা টপিক 7 জন করে নিতে পারবে। 4টা টপিক দিয়েছি, এক একটা টপিক 7 জন নিতে পারবে, সর্বোচ্চ 7 জন। আর এর বাইরে যারা ক্লাস করে না, সিআর কারা কারা আসো, তোমার কাজ 11 ব্যাচ মিলে যে 5-7 জন আসে একটা গ্রুপ করবা। এর বাইরে নতুন যারা আসতে থাকে তারা বলবে যে তোমরা এই 4টা গ্রুপ টপিক দিয়েছে, তোমরা যে কোনো একটা নাও, ঠিক আছে, নিয়ে তোমাদের মতো করো। আর 14 ব্যাচ 16 ব্যাচ কারা আসো, হ্যাঁ তোমরা যে কয়জন আসো তোমরাও এরকম গ্রুপ করে ফেলো, কিন্তু একটা টপিকে যেন 7 জনের বেশি না হয়। আর প্রথমে দেখো স্টাডি অন থার্মাল প্রপার্টিস অফ পলিমার, এটা হচ্ছে আমার কাছে নোট আছে, নোট নিয়ে যাবা, আর হচ্ছে নেট দেখবা, চ্যাটজিপিটি দেখবা, দেখে স্লাইডগুলো বানাবা। আচ্ছা, সেমভাবে এখানে 2টা টপিক আছে হচ্ছে পরিচিত, পলিমার ডিগ্রেডেশন পড়াইছি, পলিমারাইজেশন টেকনিক পড়াইছি। এর বাইরে ক্রিস্টালিটি আর থার্মাল, এই 2টা যারা বেশি নিবা তাদের জন্য মার্কস বেশি থাকবে, কারণ এই 2টা থেকে মিনিমাম 2 সেট কোশ্চেন থাকবে, আমি সামনে পড়াবো। কিন্তু যখন তোমরা এটা স্টাডি করে নিজেই পড়ে আসবা, আমার পড়ানোর সুবিধা হবে, তোমার জানাটা আরও ভালো হবে। হ্যাঁ বুঝেনি কে? শিট লাগবে না, প্রেজেন্টেশন কখনো শিটে হয় না। প্রেজেন্টেশন হচ্ছে নিজে থেকে স্টাডি করে নিবা, তারপরে আমি শিট দিয়ে দেবো। প্রেজেন্টেশন হচ্ছে বিভিন্ন বই অথবা তোমার অ্যাসাইনমেন্ট, বিভিন্ন বই অথবা অনলাইন অফলাইন সোর্স থেকে নিয়ে তোমার মতো করে বানাইতে হয়। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টের জন্য কিভাবে পাওয়ার পয়েন্ট হয় এবং পাওয়ার পয়েন্ট একটা কেমন হয়, সেটার জন্য হচ্ছে slideshare.com। slideshare.com-এ তুমি সার্চ দিবা গুগলে
হ্যাঁ তোফাজ্জল ইসলাম, হ্যাঁ বলো। ক্লাস আছে আলহামদুলিল্লাহ, ক্লাস আছে, বলো। আমি হচ্ছে ক্লাস শেষ করি, তোমাকে জানাচ্ছি 5টা মিনিট। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, slideshare.com SHARE, এটাতে তুমি গেলে দেখবে যে অনেক ধরনের স্লাইড আছে। সেখানে এই যেটা নিবা সেটা দিয়ে সার্চ দিলে দেখবে রিলেটেড চলে আসবে। একটা ডাউনলোড দিবা, ডাউনলোড দিয়ে তারপরে ওই অনুযায়ী ইনফরমেশন তোমার দিবা এবং তোমার যেভাবে সাজাইতে চাচ্ছ ইনফরমেশন দিয়ে লেখা দিয়ে সেভাবে সাজাবা। আচ্ছা, এই কাজটা যারা করতে পারবা না তাদের জন্য এই অ্যাসাইনমেন্টে 10 মার্ক আছে, আমি 0 দিয়ে দেবো। কারণ এই কাজটা তোমাদের শিখতেই হবে। তুমি টেকনিক্যাল এই কোর্সে কোনো কিছু পড়ো আর না পড়ো, এই কাজটা তোমাদের শিখতেই হবে। যদি মনে করো এই 10 মার্ক দরকার নেই তাহলে নাই, ঠিক আছে। যদি মাথায় এটা ঢোকে যে দূর এগুলো আমার কি দরকার, যদি এতটুকু কমন সেন্স না থাকে, ম্যাচুরিটি না থাকে, তাহলে তুমি এই 10 মার্কের জন্য আমার সাথে কখনো কথা বলবো না। আমি একদম যদি এটা নিয়ে কথা বলতে আসো বের করে দেবো। আমার কথা কি বুঝছো? তোমার যদি 2 দিন পরিশ্রম করা লাগে, ইউটিউব দেখে বিভিন্ন সোর্স দেখে শেখার দরকার হয়, তোমার এটা শিখতেই হবে। কারণ তোমার সারা জীবন পড়ে আছে এই ট্র্যাকে ক্যারিয়ার করার জন্য। আর এইগুলো যখন একটু অফিসার হবা তোমার কন্টিনিউয়াসলি এই ধরনের কাজই করতে হবে। একটা রিপোর্ট করতে গেলে, একটা কিছু সাবমিট করতে গেলে তোমার এই পিপিটির মাধ্যমে প্রেজেন্টেশন করতে হয়, এগুলো শিখতে হবে। এইখানে তোমাদের কোনো ছাড় নেই। আর যদি কেউ একেবারে মনে করো আমার প্রয়োজন নাই, তাহলে তার এই 10 মার্কের জন্য আমার কাছে কথা বলবো না। আচ্ছা, এটা গেলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের প্রথম যে স্লাইডটা হবে, প্রথম যে পেজটা, সেখানে তোমার ইউনিভার্সিটির লোগো থাকবে। কি থাকবে? ইউনিভার্সিটি লোগো। তারপরে হচ্ছে তোমার কোর্সের নাম, প্রথম যে পেজটা থাকে সেটাই স্লাইডের প্রথম পেজ হবে। কোর্সের নাম, তারপর হচ্ছে কোর্স কোড। এরপর দিবা হচ্ছে তুমি এইভাবে ইনভার্টেড কমা দিয়া এই প্রেজেন্টেশন টাইটেল দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এভাবে বক্স করে তুমি সাবমিটেড বাই ইনফরমেশনগুলো দিয়ে দিবা। ভুল করেও টিচারের নাম ভুল করবে না, নাম ডেজিগনেশন ভুল করবে না, ইউনিভার্সিটির নাম ভুল করবে না। সেটাই দাও, সাজায় দাও। কিন্তু এখানে তো তোমার অ্যাসাইনমেন্টটা আচ্ছা দাও, সমস্যা নেই। হ্যাঁ, এভাবে দাও, যেভাবে সাজাইতে পারো দাও। তাহলে প্রথম স্লাইডটা এরকম হবে। সেকেন্ড স্লাইডটা আসবে, সেকেন্ড স্লাইড যেটা, সেটাতে আসবে হচ্ছে তোমার ইন্ডেক্স অথবা কন্টেক্সট থাকে না, হ্যাঁ, সেখানে তুমি সিরিয়ালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবা। কী বিষয় নিয়ে আলোচনা করবা? যেমন ইন্ট্রোডাকশনে কি থাকতে পারে? ধরো থার্মাল প্রপার্টিস নিয়ে 4-5 লাইন থাকতে পারে। তার হচ্ছে ডেফিনিশনটা সংজ্ঞা টাইপের। তারপর হচ্ছে তোমার কি থাকবে? অবজেক্টিভস। এই যে স্টাডিটা করতেছো, অবজেক্টিভস তুমি লিখতে পারবে না। এই যে থার্মাল প্রপার্টিসটা অফ পলিমার, এটা জেনে আমরা বিভিন্ন পলিমারের থার্মাল বিহেভিয়ার বুঝতে পারি। কোন টেম্পারেচারে কোন পলিমারটা গলে যায় অথবা স্ট্রেংথ ফল করে অথবা তার রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি আছে, এইগুলো আমরা বুঝতে পারি। এই 2 লাইন কি লেখা যাবে না? প্রয়োজনে চ্যাটজিপিটির সাহায্য নেবে। এরপর হচ্ছে তোমার টপিক ওয়াইজ তুমি যে টপিক অ্যাড করতে চাও, একটা স্লাইডে একটা টপিক অল্প লেখায় দিয়ে দিবা। পাশাপাশি যদি ইমেজ অ্যাড করতে পারো, ধরো থার্মাল প্রপার্টিস অফ পলিমার, কোনো একটা পলিমারকে তুমি আগুন দিচ্ছ, গুলি পড়তেছো, নেট থেকে ওই ইমেজটা স্লাইডের এক পাশে অ্যাটাচ করে দিয়ে দিলে। শুধু ওই স্লাইডগুলি কীভাবে করে এবং slideshare.com যাওয়ার পরে দেখবে যে অনেক টেমপ্লেট যখন পাবা তখন মনে হবে যে এগুলো বানানো সহজ এবং অনেক ধরনের ইনফরমেশন পাবা সেখানে। সমস্যা, একটা টপিকে একটা। আর যদি ইন্ডিভিজুয়ালি সবাই করতে পারো, ইন্ডিভিজুয়ালি যার মতো করলে, আমি এটাই চাচ্ছিলাম যে তোমার সবাই শিখুক।
এক 7 জন মিলে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তোমার কাজ 7 জনের করতে হবে, 7 জনেরই তোমার কাজ শিখতে হবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল বানাও, যার যার মতো বানাও, কাজ শেখাটা জরুরি, পাওয়ার পয়েন্ট শেখাটা জরুরি। তুমি তোমার টপিক এখানে কীভাবে কতটুকু শিখে বর্ণনা করলে সেটা পরের ব্যাপার, পাওয়ার পয়েন্টটা ইন্ডিভিজুয়ালি বানাইতে হবে এবং কারো লেখার সাথে কারো মিল থাকবে না। এরপরেও যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে জিজ্ঞেস করবা, আমাকে হোয়াটসঅ্যাপে কল দিও, নক দিও, সমস্যা নেই। ঠিক আছে, সবাইকে বানাইতে হবে, কারোটার সাথে কারো মিল হবে না।